আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা হার্ট অফ লয়ালিটি নামের এই ড্রামাটা এক্সপ্লেন করব। তো চলো এই ড্রামাটা শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই এই শহরের একজন মন্ত্রীকে খুন করা হয়েছে। সেখানে তখন অফিসার জেন আসে। জেন এসে জানতে পারে এই মন্ত্রীটা এখানে ড্রিঙ্ক করতে এসেছিল, আর এখানে কেউ তাকে পয়জন দিয়ে মেরে ফেলেছে। এরপর সে দেখতে পায় মন্ত্রীটা সে টেবিলের মধ্যে কিছু একটা লিখেছে, আর সেখানে ওই খুনির নামও ছিল, যার নাম হচ্ছে লিজু। সে এরপর সৈনিকদেরকে অর্ডার দেয় এই শহরের মেন গেটটা বন্ধ করে দিতে, যাতে লিসু এখান থেকে বাহিরে বের হতে না পারে। এরপর সে ভাবতে থাকে লিসু হচ্ছে এই শহরের সব থেকে বড় ডাকাতদের 6 জনের মধ্যে একজন। পরদিন আমরা লিসুর বোন মুইয়ানকে দেখি, যে তাকে খোঁজার জন্য এই শহরে চলে এসেছে। সে একটা রেস্টুরেন্টে আসার পর তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, আর সে জানতে পারে তার ভাই অনেক বড় একটা কাণ্ড করে বসে আছে। সে একজনকে মেরে ফেলেছে। শুধু এতটুকুই নয়, মুইয়ান যখন ওই ওয়েটারকে তার ভাইয়ের সম্পর্কে আরো কিছু বলতে বলে, তখন সে বলে কালকে লিসু এখানে এসেছিল, আর এখানে আসার পর ক্যাসিনোর কিছু লোকজন তার উপর অ্যাটাক করে দেয়, আর সেও উল্টো অ্যাটাক করে। কিন্তু তাদের এই ফাইটের জন্য আমাদের রেস্টুরেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। ওয়েটার তখন তাকে বলে সে কাল যেভাবে ফাইট করছিল সেভাবে বোঝাই যায় সে অনেক বেশি ভয়ানকভাবে লড়াই করতে পারে। মুইয়ান বলে তুমি চুপ করো, আমি জানি আমার ভাই এমন কিছু করতেই পারে না। এরপর সে কালকে হওয়া ঘটনাগুলোকে আবারও রিভাইজ করে দেখতে থাকে। এটা ভেবে মুইয়ান বুঝতে পারে গতকাল তার ভাই একা ছিল না, বরং কেউ একজন তাকে সাহায্য করেছে। ওয়েটার বলে কালকে এখানে অফিসার চ্যান এসেছিল, সে লিসুকে গ্রেপ্তার করে খুনের মামলার জন্য নিয়ে গিয়েছে। মুইয়ান বলে তার মানে এটা সত্য। কাইফেং শহরে আসার পর জেন অনেক অপরাধীদেরকে ধরেছে। সে আগে থেকেও ইন্টেলিজেন্ট, কিন্তু আমি জানতে চাই কাইফেং শহরের মানুষ তাকে যেভাবে ভাবে সে কি আসলে তেমন। অন্যদিকে জেন তার চিফকে বলে মিনিস্টার আমাকে বলেছে তাকে যেন আমি এই কেসটা দিয়ে দিই। চিফ বলে এটার কোনো প্রয়োজন নেই। যখনই এমন বড় কেস আমাদের হাতে আসে তখন তারা আমাদের কাছ থেকে কেসটা নিয়ে নেয়, আর এরপর তারা প্রমাণের মধ্যে গন্ডগোল বাজিয়ে কেসটাই বন্ধ করে দেয়। এমন মনে হয় যে তারা সাধারণ মানুষের থেকে অনেক বড় কিছু লুকাচ্ছে। চিপের কথা থেকে আমরা বুঝতে পারি জেনকে সে বলছিল এই কেসটা যেন তাদের হাতে না যেতে দেয়। এরপর সে খাবার খায়, আর যাওয়ার সময় সে একটা সবজিওয়ালি মেয়েকে দেখে, যে অন্য কেউ নয় বরং মুইয়ান ছিল। সে আসলে তার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। তবে যেন অনেক চালাক ছিল, সে মুইয়ানকে দেখে বোঝা যায় এ কোনো সবজিয়ালি নয়। জেনের পর তার উপর অ্যাটাক করে দেয়, আর তাকে জিজ্ঞেস করে সে অনুমতি ছাড়াই এখানে কিভাবে ভেতরে ঢুকলো। কিন্তু মুইয়ান তার একটা কথারও জবাব দেয় না, আর বলে তোমার ফিয়ন্সে নাকি আজকে তোমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করছে। তবে জেন এসব কথায় কোনো পাত্তা দেয় না, কারণ তার কাজটাই সব থেকে বেশি আগে। সে তাকে বারবার সত্য কথা বলতে বলে। মুইয়ান তখন এখান থেকে যাওয়ার সময় জেলের চাবি নিয়ে যেতে চায়, কিন্তু জ্যান তাকে ধরে ফেলে। মুইয়ানও কোনো কিছুতে কম ছিল না, সে উল্টো জ্যাংয়ের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকের মধ্যে জ্যান জিতে যায়, কারণ সে কাপড় দিয়ে মুইয়ানকে পেঁচিয়ে ফেলে। জ্যান বলে তুমি এখানে লুকিয়ে এসে যা যা করেছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে। এরপর সে তাকে কোর্টে নিয়ে আসে। চিফ মুইয়ানকে তার নাম জিজ্ঞেস করে। মুইয়ান বলে আমি সুজং শহরের টেকুদের মধ্যে সব থেকে ছোট জন। এটা শুনে অন্যরা বলতে থাকে আমরা তো শুনেছি ওখানে মাত্র 6 জন ছেলে আছে, তাহলে 7 নাম্বার কোথায় এলো? মুইয়ান বলে আমি আপনাদের সত্যটা বলে দিয়েছি, কেউ যদি বিশ্বাস না করে তাহলে এতে আমার কোনো সমস্যা নেই। আর এমনিতেও আমার ভাই কোনো মন্ত্রীকে মারেনি, তাই আপনারা তাকে ছেড়ে দিন। চিপ তখন লিসুকে সেখানে নিয়ে আসে। তবে এই লিসু তো মুইয়ানকে নাচিনারি ভান করে, আর বলতে থাকে একে তো আমি একদমই চিনি না। তখন মুইয়ান তাকে চেপে ধরে, আর বলে তুমি কি সত্যি আমাকে চেনো না? 2-4 দিনের জন্য বাহিরে ঘুরতে গিয়েছো, আর অমনি সবাইকে ভুলে গিয়েছো। চিপ তাদেরকে চুপ করতে বলে। মুইয়ান তখন বলে আমার ভাই ওখানে খুন করার পর সে তো কোনো প্রমাণ রেখে আসবে না, কিন্তু ওই মন্ত্রীটাকে সে কেন তার নাম লিখতে দিল? এখানে অবশ্যই অন্য কেউ আমার ভাইকে ফাঁসাচ্ছে। সে এরপর একটা অ্যাকাউন্ট বুক তার কাছে দেয়, আর বলে অ্যাকাউন্ট বুক নেওয়ার জন্য আমার ভাই ওখানে গিয়েছিল। লিসু তার বোনকে বলে তুমি এখানে এসে সবকিছু গড়বড় করে দিয়েছো, এখন আমাকে আর বাঁচাতে পারবে না। চিপ তখন এই অ্যাকাউন্ট বুক দেখে অনেক বেশি অবাক হয়, কারণ এটা রাজমহলের অ্যাকাউন্ট বুকের সাথে সম্পূর্ণ মিলে যায়, যেখানে অনেক বেশি দুর্নীতি করেছিল ওই মন্ত্রীটা। চিপ বলে তার মানে তুমি ওই মন্ত্রীটার থেকে এই অ্যাকাউন্ট বুকটা নিয়ে নিতে চাইছো, যে অ্যাকাউন্ট বুকে সমস্ত দুর্নীতির কথা লেখা আছে। তুমি এটা চুরি করে অনেক বড় অপরাধ করেছো। সে এরপর সৈন্যদেরকে আদেশ দেয় লিসুকে এই অ্যাকাউন্ট বুকটা চুরি করার জন্য আরেকবার যেন জেলে নিয়ে যায়। বেচারা এমনিতেও একটা কেসে ফেঁসে আছে, তার উপর নিজের বোন এসে তাকে আরেকটা কেসে ফাঁসিয়ে দিল। সে কিছু বলার আগে জ্যান তাকে বাহিরে যাওয়ার দরজা দেখিয়ে দেয়। এরপর আমরা চিপকে দেখি, যে খুব ভালো করেই জানতো লিসু এই মন্ত্রীর খুন করেনি।
চিপ মূলত লিসুয়ের মাধ্যমে আসল খুনিকে বের করার চেষ্টা করছে। রাতের বেলা আমরা মুইয়েনকে দেখতে পাই, যে কালো কাপড় পরে কিছু প্রমাণ খোঁজার জন্য এসেছে। আর সে তখন আরেকটা অ্যাকাউন্ট বুক সেখানে পেয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সেখানে জ্যান চলে আসে। জ্যান তাকে দেখে ফেলে আর বলে সে অ্যাকাউন্ট বুকটা তাকে দিয়ে দিতে, কিন্তু মুইয়েন তো কোনো দিক থেকে কম ছিল না, সে পালিয়ে যেতে চায়। তবে জ্যান তাকে ধরে ফেলে, কিন্তু এর মধ্যে ভুলবশত জ্যান মুইয়েনের কাপড় ছিঁড়ে ফেলে। এটা দেখে তো মুইয়েন রেগে যায় আর তারা সেখানে ঝগড়া করতে থাকে। তাদের এই ঝগড়ার মাঝে সেখানে আমরা আসল খুনিকে দেখতে পাই, যে মাস্ক পরা ছিল। সে তখন সে অ্যাকাউন্ট বুকটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা দুজন তখন এই খুনিটাকে দেখতে পায় আর তার পিছনে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। তবে সে খুনিটা মুইয়েনকে নিচে ফেলে দেয় আর তাকে বাঁচানোর জন্য জ্যান চলে আসে। তারা দুজনে তখন একসাথে নিচে পড়ে যায়। মুইয়েন হাতে ব্যথা পেয়েছিল, তাই তার চিকিৎসা করার জন্য জ্যান তাকে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে তার চিপও ছিল। মুইয়েন এখানে জানতে পারে সে অ্যাকাউন্ট বুকটা ফেক। অ্যাকাউন্ট বুকটির কথা শুনে সে কিলার ওখানে নিশ্চয়ই আসবে, আর এর জন্যই চিফ আর জ্যাং মিলে এই সমস্ত জাল বিছিয়েছিল। তাদের প্ল্যান ছিল খুনিকে ধরা, কিন্তু মুইয়েন এসে সবকিছু গন্ডগোল বাজিয়ে দেয়। মুইয়েন যখন চিফকে রিকোয়েস্ট করে তাকেও যেন পারমিশন দেওয়া হয় এই ইনভেস্টিগেশনটা করার জন্য, কারণ সে তার ভাইকে সত্যি সত্যি বাঁচাতে চায়। চিফ বলে এই কেসটা রাজমহলের সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে আর একজন মন্ত্রী মারাও গিয়েছে। আমি তোমাকে এই কেসটার ইনভেস্টিগেট করার পারমিশন দিতে পারবো না। সে বারবার রিকোয়েস্ট করতে থাকে। জ্যান তাকে চুপ করিয়ে বলে তুমি কি একবার শুনতে পাও না? কিন্তু সে তো জ্যানের কথা একটু শোনে না আর চিফকে আবারও রিকোয়েস্ট করে, যার জন্য চিফ তখন রাজি হয়ে যায়। এরপর আলাদাভাবে জ্যান চিফকে জিজ্ঞেস করে আপনি কেন ওই মেয়েটাকে এখানে রাখার পারমিশন দিলেন? চিফ বলে আমার মনে হয় ওই মেয়েটা কিছু একটা করতে পারবে, তবে সে একটু বাচ্চাদের মতো, তাই ওই মেয়েটাকে কন্ট্রোলে রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার উপর। জ্যানের পর মুইয়েনের কাছে যায় আর তাকে একটা টোকেন দিয়ে বলে তুমি এখন টেম্পোরারি একজন অফিসার, যদি তুমি ভালোভাবে কাজ করো তাহলে এখানে পার্মানেন্টলি থাকতে পারবে। মুইয়েন তার অফিসারের ব্যাজটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালে আমরা রাজকুমার নিংনিংকে দেখতে পাই, যে একজন লোককে বলে চিফ যেন এই কেসটার ব্যাপারে বেশি কিছু জানতে না পারে। তুমি চেষ্টা করো মিনিস্টারদের হাতে যেন এই কেসটা পৌঁছে যায়। এরপর ওখানে লি নামের একটা মেয়ে থাকে, যে কিনা মুইয়েনকে সমস্ত কিছু দেখিয়ে দেয়। সে তাকে তার রুম দেখিয়ে দেয়, তবে এটা অনেক বেশি নোংরা ছিল। মুইয়েন সে রুমটা পরিষ্কার করার পর খাবার খেতে যায়। সম্পূর্ণ ছেলেদেরকে দেখে সে ওখানে আলাদা খেতে বসে, তবে জ্যান তাকে তাদের সাথে খেতে বলে। এরপর তারা কেস নিয়ে কথা বলে। মুইয়েন বলে সেও তাদের সাথে যেতে চায়। জ্যান বলে এখানকার রুল অনুযায়ী একজন জুনিয়রকে 3 মাস পর্যন্ত শুধু ট্রেনিং করতে হয়, এরপর সে কেসের ব্যাপারে বাইরে যেতে পারবে। সে বলে যদি 3 মাস ধরে আমি এই কাজটাই করি তাহলে আমি আমার ভাইকে কিভাবে বাঁচাবো। সে তার সাথে এই নিয়ে ঝগড়া করে, তাই জ্যান তাকে বলে এই জায়গাটা পরিষ্কার করতে। মুইয়েন ঝাড়ু নিয়ে চলে আসে পরিষ্কার করার জন্য। যখন ওখানে কোনো লোক থাকে না তখন সে ভাবে এটাই সুযোগ বাহিরে গিয়ে ইনভেস্টিগেট করা, কিন্তু সে বাহিরে যাওয়ার পর জ্যাং আর দুজন অফিসারকে দেখতে পায়। এরপর সে আরেকটা উপায় বের করে দেয়াল টপকে বাহিরে যাওয়ার, তবে ভাগ্য খারাপ হওয়ায় সে রাস্তা দিয়ে জ্যান যাচ্ছিল আর তার সামনে মুইয়েন পড়ে যায়। এসব কিছুতে বিরক্ত হয়ে সে আবারও ঝাড়ু দেওয়ার জন্য চলে আসে। জ্যান এসে বলে এখানকার সমস্ত পাতাগুলো এখনো পড়ে আছে, মনে হচ্ছে তুমি ঝাড়ুটা ভালো করে দাওনি। সে বলে আমি কি সারাদিন এখানে ঝাড়ু দেব? তুমি আমাকে বাইরে কেন নিয়ে যাচ্ছ না? আমাকে ইনভেস্টিগেট করতে হবে। জ্যাড বলে মনে হচ্ছে তুমি এখানকার নিয়মগুলো ভুলে গিয়েছো। যদি তুমি এখানকার নিয়মগুলো 10 বার না লিখো তাহলে রাতের খাবার পাবে না, আর যদি এটাও না করো তাহলে তোমাকে কেসটা ইনভেস্টিগেট করার জন্য দেওয়া হবে না। জ্যানের কথা শুনে মুইয়েন তার কথা ফেলতেও পারছিল না, তাই সে তাড়াতাড়ি করে নিয়মগুলো 10 বার কপি করতে বসে যায়। আর তাকে পাহারা দেওয়ার জন্য জ্যান তার পাশে বসে বই পড়তে থাকে। এরপর আমরা চিফকে দেখি, যে মিনিস্ট্রি অফ জাস্টিসের লোকেদের সাথে কথা বলছিল। তারা বলতে থাকে তারা লিসুকে হাইকোর্টে নিয়ে যাবে। চিফ ভাবতে থাকে এই লোকগুলো তো আমাদের পিছিয়ে পড়ে আছে। তখন আমরা মুইয়েনকে দেখি, যে ঝাড়ু দিতে দিতে এখানে চলে এসেছে। তার কথা শুনে মুইয়েন বলে যদি তুমি আমাদের কয়েদিকে এখান থেকে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই রাজার পারমিশন আনতে হবে। চিফ বলে তার কথা ঠিক আছে, আমি রাজার পারমিশন ছাড়া এখানকার কয়েদিকে তোমার হাতে দেবই না। যার জন্য এই লোকটা এখান থেকে চলে যায়। তার কথাতেই জ্যান অনেক বেশি ইমপ্রেস হয়, তাই সে মুইয়েনকে ঘটনাস্থলে নিয়ে আসে যেখানে ওই মন্ত্রীটার খুন করা হয়েছে। এখানে অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা বক্স পায় যেখানে আসল অ্যাকাউন্ট বুকটা রাখা ছিল। মুইয়েন বলে হয়তো এই মন্ত্রীটা আসলে এই সবকিছু সম্পর্কে জানতো, যার জন্য সে এখানে এই অ্যাকাউন্ট বুকটা লুকিয়ে রেখেছে। দেখে বোঝা যাচ্ছে এই বক্সটা খোলা এতটাও বেশি সহজ নয়। মুইয়েন নিজের আন্দাজের উপর বলতে থাকে ওই মন্ত্রীটাকে মারার পর লিসু এখানে এসেছিল।
দেখেই বোঝা যাচ্ছে এই বক্সটা খোলা এতটাও সহজ ছিল না। মুইয়ান তখন নিজের আন্দাজের উপর বলে, লিসু ভেবেছিল এই বক্সটাতে হয়তো দামি কিছু আছে, তার জন্য সে এই বক্সটার তালা খুলে জিনিসটা নিয়ে ওখান থেকে চলে গিয়েছিল। এরপর তারা দুজনে সে বক্সটা নিয়ে যেতে থাকে। এরপর তারা সেখানে চলে আসে যেখানে লাশ রাখা ছিল। মুইয়ান জানের পিছন পিছন তো চলে আসে, কিন্তু লাশ দেখার পর সে নিজে হ্যালুসিনেশন করতে থাকে। আর সে দেখতে পায় জ্যান তাকে একটা পাহাড় থেকে নিচে ফেলে দিচ্ছে, আর বাস্তবেও সে পড়ে যেতে থাকে, কিন্তু জ্যান তাকে বাঁচিয়ে নেয়। জ্যানের পর লিকে ডাকে তাকে দেখার জন্য। লি তাকে দেখে বলে, তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো, ও অনেক বেশি ছোট, আর তুমি ওকে এখানে লাশ দেখাতে নিয়ে এসেছো। যাই হোক, এরপর তারা জানতে পারে এই সমস্ত অ্যাকাউন্ট বুকগুলোর মধ্যে কোনোটাই আসল নয়। জ্যান বলে মন্ত্রী তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, আর সে গুসু নামে সে শহরে আছে। মনে হচ্ছে মন্ত্রী তার মেয়ের কাছে সে বুকটা রেখে দিয়েছে, তাই আমি চাই সেখানে গিয়ে ওই বুকটা নিয়ে আসতে। মুইয়ান বলে সেও তার সাথে যাবে। জ্যান বলে সে তাকে কোনোভাবেই নিবে না, কিন্তু মুইয়ান বলে আমি তোমার সাথে অবশ্যই যাব, যদি তুমি আমাকে না নাও তাহলে আমি তোমার পিছু পিছু যাব। তাই জ্যান বাধ্য হয়ে তাকে তার সাথে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় তারা একটা জঙ্গলে রাতটা কাটানোর জন্য থেকে যায়। সেখানে তখন জ্যান মুইয়ানকে নিজের সেলফ ডিফেন্সের জন্য কিছু স্কিল শিখাতে থাকে। মুইয়ান এরপর তাকে তার 6 ভাইয়ের সম্পর্কে জানায়। প্রথম 3 জন তাকে মার্শাল আর্ট আর মেডিসিনের সম্পর্কে বলেছে। পরের 2 জন তাকে সবসময় ঘুরতে নিয়ে যেত, কারণ তারা কোনো কিছুতে সিরিয়াস ছিল না। আর শেষের জন তো নাকি যুদ্ধে গিয়ে মারা গিয়েছে। এটার প্রত্যেকে বলতে থাকি, কিন্তু আমি জানি না আমার ছোট ভাই এখন কোথায়। সে জ্যানকে জিজ্ঞেস করে, আমি শুনেছিলাম তুমি দক্ষিণের দিকে কোনো একটা শহরে অনেক বড় একজন অফিসার, তাহলে ওখানকার জায়গা ছেড়ে তুমি এখানে কেন এসেছিলে, এই কাইফেং এর মতো একটা ছোট শহরে? জ্যাঙ্গের তখন মনে পড়ে তার একটা ছোট্ট ভুলের জন্য ওখানে যুদ্ধ বেঁধে যায়, যার জন্য প্রত্যেকটা লোক ওখানে মারা যায়। সে বলে, আমি এখানে এসেছিলাম আমার ভুলগুলো শুধরানোর জন্য। মুইয়ান জিজ্ঞেস করে, তুমি কেমন ভুল করেছো? কিন্তু জ্যান তার কোনো কথার উত্তর দেয় না। পরদিন তারা আবারও নিজেদের যাত্রা শুরু করে। তবে যাওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা ঘরের মধ্যে ঢুকে যায়। জ্যান তাকে বলে, তুমি তোমার ড্রেস খুলে ফেলো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। মুইয়ান বলে, আমি আমার সাথে করে অন্য কোনো ড্রেস নিয়ে আসিনি, আমি ভেবেছিলাম গুসু থেকে আমি অন্য ড্রেস কিনে নেব। তখন সে তাকে একটা ড্রেস দেয় আর বলে, আমি জানি তুমি এমনটা করবে, তার জন্য আমি তোমার কাপড় নিজের সাথে করে নিয়ে এসেছি। এটা বলে সে বাইরে চলে যায়, কারণ সে ঘরের মধ্যে কোনো দরজা ছিল না। মুইয়ানের ড্রেস চেঞ্জ করার পর সে ভিতরে আসে। মুইয়ান বলে, তুমি তো সম্পূর্ণ ভিজে গিয়েছো। জ্যান বলে, বাহিরে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো জায়গা ছিল না, যার জন্য আমি ভিজে গিয়েছি। এরপর সে তাকে খাবার খেতে দেয়। এখানে তার পছন্দের কেক ছিল। মুইয়ান বলে, তুমি এগুলো কখন কিনেছো? জ্যান তখন মনে করতে থাকে মুইয়ান এই কেকগুলো অনেক বেশি পছন্দ করেছিল, কিন্তু সে কিনেনি, যার জন্য জ্যাং তার জন্য এই কেকগুলো নিয়ে এসেছে। যাই হোক, এরপর তারা সে গুসু শহরে পৌঁছে যায়। এখানে আমরা রাজকুমার নিং এর 2 জন লোককে দেখি। তারা এদেরকে হুমকি দিতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। তবে এরা 2 জন এই 2 জনের কথাতে একদমই ভয় পায় না। রাতের বেলা তারা নিজেদের কাপড় চোপড় হোটেলের মধ্যে রেখে সে মন্ত্রীর মেয়ের সাথে দেখা করার জন্য চলে আসে। মন্ত্রীর মেয়ে বলে, আমার সৎমা আমার বাবা মারা যাওয়ার পর আমাকে বিয়ের জন্য অনেক জোর করছে, যাতে আমি তার কথা মতো বিয়ে করে নিই। আমি তাকে বিয়ে করব না, কারণ আমি সেই ছেলেটাকে ভালোই বাসি না, কিন্তু আমার সৎমা আমাকে বিক্রি করে দিতে চায়। তার এই সমস্ত কথা শোনার পর তারা সে মন্ত্রীর স্টাডি রুমে চলে যায়। তারা খোঁজাখুঁজি করার পর আসল বইটা খুঁজে পেয়ে যায়। তবে সেখানে রাজকুমার নিং এর 2 জন লোক চলে আসে। তাদের মধ্যে একজন মুইয়ানের থেকে বইটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে, যার জন্য বইটা 2 টুকরো হয়ে যায়। এটা দেখে রাজকুমার নিং এর লোকগুলো সে অর্ধেক টুকরো নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারা এরপর তাদের হোটেলে চলে আসে, কিন্তু ওখানে আসার পর একজন লোক বলে, তোমাদেরকে তাড়াতাড়ি রাজকুমার নিং এর কাছে পৌঁছাতে হবে। ভেতরে যাওয়ার পর তারা দেখতে পায় রাজকুমার নিং অলরেডি সেখানে বসে আছে। সে বলে, ভালোই তোমরা আমাকে সে অর্ধেক টুকরো বইটা দিয়ে দাও। মুইয়ান বলে, কখনোই না, তুমি রাজমহলে যতটা ঝামেলা পাকিয়েছো সে সমস্ত কিছুর প্রমাণ লুকানোর জন্য এই বইটা তোমার লাগবে। তার কথা শুনে রাজকুমার বলে, তোমার মুখ তো দেখছো অনেক বেশি চলে, চলো তাহলে একটা গেম খেলা যাক, যে হেরে যাবে সে তার কাছে থাকা টুকরোটা যে জিতে যাবে তাকে দিয়ে দেবে। জ্যান প্রথমে এই গেমের জন্য রাজি হয় না, কিন্তু সে যেহেতু একজন রাজকুমার তাই সে তাকে মানিয়ে নেয়। এরপর তারা গেম খেলতে থাকে। আসলে রাজকুমার এখানে তাদের সময়টা নষ্ট করছিল, আর অন্যদিকে তার লোকজন গিয়ে সে স্টাডি রুমটা জ্বালিয়ে দেয়। গেম খেলতে খেলতে তাদের সকাল হয়ে যায়। আর এরপর রাজকুমার তাদেরকে বলে, তোমরা এই বইটা নিয়ে যেতে পারো, আমার আর এই বইটা লাগবে না। তারা 2 জন তখন বুঝতে পারে রাজকুমার তাদেরকে এত সহজে এই বইটা দিয়ে দিচ্ছে, এর মানে হচ্ছে এই বইটাও নকল। তারা যখন স্টাডি রুমকে জ্বলন্ত অবস্থায় দেখে তখন তারা বুঝতে পারে নিং সে আসল বইটাকে জ্বালিয়ে দিয়েছে। মুইয়ান তখন বলে, আমি চাচ্ছি রাজকুমারের উপর নজর রাখার জন্য। জ্যানের পর অন্যদিকে চলে যায়।
কিন্তু মুইয়েন রাজকুমারের উপর বেশিক্ষণ নজর রাখতে পারে না, সে ধরা পড়ে যায়। রাজকুমার তাকে বেঁধে এনে বলে, তুমি আমার ছাদের উপর কি করছিলে? মুইয়েন বলে, ছাদের উপর থেকে বাহিরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি ওখানে দেখতে চাচ্ছিলাম। রাজকুমার বলে, তুমি বাহিরের দৃশ্য না, বরং আমার উপর নজর রাখছো। এরপর সে তাকে শাস্তি দেওয়ার কথা বলে, কিন্তু কিছু একটা ভেবে বলে, আমি তোমাকে শাস্তি দেব না, তুমি আমার সাথে থাকতে পারো, তাহলেই আমার চলবে। এটা বলে সে তার কাছে যেতে চায়, কিন্তু তখনই সেখানে জ্যান চলে আসে। রাজকুমার এরপর তাদেরকে সত্য কথা বলে দেয়। সে বলে, রাজার আদেশে আমি এখানে এসেছি, যাতে আমি এখানে এসে সবকিছু ইনভেস্টিগেট করতে পারি, কিন্তু তুমি এখানে এসে সবকিছু গন্ডগোল পাকিয়ে দিয়েছো। মুইয়ান বলে, তার মানে তুমিই সে ছিলে যে কিনা আমার ভাইকে বলেছিলে সে অ্যাকাউন্ট বুকটা চুরি করার জন্য, তোমার জন্য আমার ভাই এখন জেলে আছে। সে বলে, তুমি ছোট মানুষ, চুপ করে থাকো। মুইয়ান বলে, তুমি ছোট মানুষ কাকে বলছো? আমি এখানে কেসটা ইনভেস্টিগেট করার জন্য এসেছি। জ্যান তখন তাদের দুজনকে শান্ত করায় আর মুইয়ানকে তার সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মন্ত্রীর মেয়েকে দেখি, যে নিজের সৎমায়ের থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। তখন আমরা একজন লোককে দেখি যার নাম হচ্ছে শাওচেন। সে এসে মন্ত্রীর মেয়েটাকে বাঁচিয়ে নেয়। শাওচেন তার গায়ে আঘাত দেখে তাকে একটা মেডিসিন দেয় আর বলে তাকে ঘরে চলে যাওয়ার জন্য। পরদিন আমরা এদের দুজনকে দেখি যারা বসে বসে প্ল্যান করছিল সে বইটা কিভাবে পাওয়া যায়। মুইয়ান তখন তাকে বুদ্ধি দেয়, তুমি একজন গুন্ডার মতো ব্যবহার করবে আর আমি হিরোর মতো গিয়ে মন্ত্রীর মেয়েকে বাঁচিয়ে নেব। তখন সে আমাকে ধন্যবাদ জানাবে। আমি বলবো, তুমি যদি এতটাই ধন্যবাদ জানাতে চাও তাহলে আমাদেরকে সে রিয়েল অ্যাকাউন্ট বুকটা দিয়ে দাও। জ্যান বলে, এই আইডিয়াটা পুরোপুরি বাজে লাগছে আমার কাছে, আমার এটা একদমই ভালো লাগছে না। তখন মুইয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি উল্টো করে দিই, আমি গিয়ে সমস্ত ঝামেলা পাকাবো আর তুমি গিয়ে তাকে বাঁচিয়ে নেবে, আর এরপর তার থেকে সে রিয়েল অ্যাকাউন্ট বুকটা চাইবে। কিন্তু জ্যান তাতেও রাজি হয় না। মুইয়ান তাকে বলে, আমি তোমাকে ভালো ভালো দুইটা আইডিয়া দিয়েছি, কিন্তু তুমি একটাও মানতে চাচ্ছ না, তাই তুমি আমাকে এখন আইডিয়া বলো, যদি না পারো তাহলে আমার আইডিয়া মোতাবেক তোমাকে চলতে হবে। অন্যদিকে আমরা মন্ত্রীর মেয়েকে দেখি, মন্ত্রীর মেয়ের নাম হচ্ছে ইংইউ। তখন আমরা মুইয়ানকে দেখি, সে ছদ্মবেশে এসে ইংইউকে বিরক্ত করছিল। মুইয়ান বড় গুন্ডাদের মতো বলে, তুমি অনেক বেশি সুন্দরী, তাই তোমাকে নিয়ে অনেক মজা হবে। কিন্তু তখনই সে তার গা থেকে ওষুধের স্মেল পায় আর বলে, মনে হচ্ছে বড় ভাই এখানে চলে এসেছে। তখন আমরা জ্যানকে দেখি, যে পুরো একজন হিরোর মতো এখানে এসেছিল, কিন্তু তার কোনো কিছু করার আগে মুইয়ান তাকে নিয়ে দৌড়াতে থাকে আর বলে, আমার বড় ভাই এখানে চলে এসেছে, আমার এসব কাণ্ডের জন্য আমার বড় ভাই এখন আমাকে একটুও ছাড়বে না। অন্যদিকে আমরা শাওচেনকে দেখি, আসলে শাওচেনই হচ্ছে মুইয়ানের বড় ভাই। সে মুইয়ানের ছবি দেখিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করছিল তারা মুইয়ানকে কোথাও দেখেছে কিনা। ওখানে আমরা ইংইউকে দেখতে পাই, যে নিজের সৎমায়ের থেকে অনেক বেশি বিরক্ত ছিল, তাই সে সুইসাইড করতে চায়। সেখান দিয়ে আবার শাওচেনও যাচ্ছিল। শাওচেন এটা দেখে ইংইউকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা এদের দুজনকে দেখি, মুইয়ান অনেক বেশি ভয় পাচ্ছিল। সে বলে, আমি অ্যাকাউন্ট বুকটা চাই না, আমাকে আবারও ফিরে যেতে হবে। তার এসব আচরণ তখন জ্যান বুঝতে পারে না আর বলে, তোমার হঠাৎ করে কি হয়েছে? রাতের বেলা আমরা শাওচেনকে দেখি, যে ইংইউকে বাঁচিয়ে একটা জঙ্গলে নিয়ে এসেছিল। ইংইউর জ্ঞান ফিরলে সে তাকে ধন্যবাদ জানায় আর বলে, আমি আমার সৎমায়ের থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছি। আমার সৎমা আমার বিয়ে অনেক বড়লোক একটা ছেলের সাথে দিতে চায়, কিন্তু সেই ছেলেটা ভালো নয়, যার জন্য আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছি। শাওচেন তার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনতে থাকে। তার ইংইউর জন্য অনেক খারাপ লাগছিল। এরপর আমরা জ্যাং ফ্যামিলির একজন লোককে দেখি, যে তার ছেলে ফ্যাংকে বলছিল, তুমি যে করে হোক সে রিয়েল অ্যাকাউন্ট বুকটা নিয়ে আসো, না হলে আমাদের জ্যাং ফ্যামিলি পুরোপুরি বরবাদ হয়ে যাবে। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি এই জ্যাং ফ্যামিলি হচ্ছে আসল অপরাধী, যারা কিনা সেই মন্ত্রীটাকে মেরে ফেলেছিল। পরদিন সকালে এরা দুজন ইংইউর কাছে ক্ষমা চায় আর বলে, গতকাল তোমাকে ডিস্টার্ব করার জন্য আমরা সরি, আমরা আসলে কাইফেং শহর থেকে এসেছি, আমরা এখানে আসল অ্যাকাউন্ট বুকটা খোঁজার জন্য এসেছি। মুইয়ান বলে, আমি ভেবেছিলাম এই অ্যাকাউন্ট বুকটা হয়তো তোমার কাছে থাকবে, যার জন্য আমরা তোমাকে ওই দিন ডিস্টার্ব করেছি। ইংইউ বলে, আমার বাবা আমাকে বইয়ের মতো কিছু একটা দিয়েছিল, কিন্তু আমি সেটা পানিতে ফেলে দিয়েছি। মুইয়ান তখন তাড়াতাড়ি করে সে পানিতে লাফ দেয় আর সে বইটা খুঁজে বের করে। মুইয়ান বলে, ভাগ্য ভালো ইংইউ এ প্লাস্টিক থেকে বইটাকে খুলে ফেলে দেয়নি, না হলে বইটা অনেক আগে নষ্ট হয়ে যেত। তারা দুজনে এই বইটা দেখতে থাকে আর তখনই তাদের উপর কেউ একজন অ্যাটাক করে দেয়, আর এটা ছিল ফ্যাং। জ্যান তখন মুইয়ানকে বলে সে যেন ইংইউকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আর সে তখন বাহিরে এই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে। মুইয়ান এদিকে ইংইউকে নিয়ে একটা সেফ জায়গায় চলে এসেছিল। সে বলে, তুমি এই অ্যাকাউন্ট বুকটা নিয়ে কাইফেং শহরে চলে যাও, আমি জ্যাংকে বাঁচানোর জন্য যাচ্ছি। সে যাওয়ার পর এখানে একজন লোক আসে, যে ছিল রাজকুমার নিংয়েরই লোক। অন্যদিকে আমরা জ্যানকে দেখি, যে পানির নিচে ডুবে যাচ্ছিল। তখন এখানে মুইয়ান চলে আসে আর তাকে শ্বাস দিয়ে উপরে উঠায়। পরের সিনে আমরা রাজকুমারকে দেখতে পাই, সে তার লোকদেরকে বলছিল এ জ্যান নাকি অনেক বড় একজন যোদ্ধা, কিন্তু কে জানতো সে সাধারণ পানির মতো সাঁতার জানে না।
আর একটা মেয়ে নাকি এই যোদ্ধাটাকে বাঁচিয়েছিল। কতটা লজ্জার ব্যাপার। মুইয়ান এখানে আসার পর সে নিজের প্রশংসা করতে শুরু করে আর বলে, আমি একজন হিরোর মতো তোমাদের দুজনকেও বাঁচিয়েছি আর আমি সেই অ্যাকাউন্ট বুকটাকেও প্রোটেক্ট করেছি। কিন্তু তখনই আমরা বাহিরে শাওচানকে দেখতে পাই। মুইয়ান তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মুইয়ান বলে, আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি। সবসময় বলার পরও আমি এখন ঘর থেকে পালিয়ে এসেছি, কিন্তু এখানে আসার জন্য অনেকগুলো কারণ ছিল। শাওচান বলে, আমি তোমাকে সবসময় বলতাম এই সমস্ত সরকারি মামলায় তুমি জড়াবে না, কিন্তু অবশেষে তাই হলো। তোমার মাস্টারও ঠিক তোমার মতো এ সমস্ত চক্করে পড়ে মারা গিয়েছে, আর তুমিও তার মতো এখানে চলে এসেছো। তুমি এখনই আমার সাথে এখান থেকে চলে যাবে। মুইয়ান বলে, কিন্তু আমার 5 নম্বর ভাই লিসু তো এখনো জেলে আছে, আমি তাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। শাওচান বলে, ওর মামলাটা ওকে সামলাতে দাও। ও যখন ঘরে ফিরে আসবে তখন আমি ওকে ভালো মতো শিক্ষা দেব। অন্যদিকে আমরা জ্যানকে দেখি, তার জ্ঞান ফেরার পর সে ওই কিসের ব্যাপারে ভাবছিল। জ্যান এসব খেয়ালগুলোকে বাদ দিয়ে বাহিরে যায় আর তার সামনে রাজকুমার পড়ে যায়। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কি মুইয়ানকে পছন্দ করো? জ্যান বলে, না, মুইয়ান শুধুমাত্র আমার পার্টনার। রাজকুমার বলে, তাহলে ঠিক আছে, কারণ আমি মুইয়ানকে পছন্দ করি। জ্যাং তখন অবাক হয়ে বলে, কিন্তু তুমি কেন তাকে পছন্দ করো? রাজকুমার বলে, দেখো, ভালোবাসা 1 সেকেন্ডের মধ্যেও হওয়া যায়, আর আমি এটাও জানি ভালোবাসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। আমি তো শুধু ওকে ভালোবাসি। সে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে শাওচান মুইয়ানকে বলে ছোট ভাইকে বাঁচিয়ে সে যেন বাড়িতে ফিরে আসে। জেন এরপর তাড়াতাড়ি করে হাইফ্যাংয়ে চলে আসে অ্যাকাউন্ট বুকটা দেওয়ার জন্য, কিন্তু এরা এখনো আসতে পারেনি। এখানে রাজকুমার মুইয়ানকে নিজের ফিলিংস কনফেস করে, কিন্তু মুইয়ান জেন চলে যাওয়াতে তাকে অনেক মিস করতে থাকে। রাজকুমার তাকে বলে, আমি এখন যা বলেছি তুমি কি তা শুনেছো? সে কিছু না বুঝেই বলে, হ্যাঁ। রাজকুমার একথা শুনে খুশি হয়ে যায়। পরদিন এরা হাইফ্যাংয়ে পৌঁছে যায়। তারা জানতে পারে মিনিস্টার চ্যাং সবকিছু করে আসছে, কিন্তু তারা তাকে ধরতে পারে না, কারণ এই লোক অনেক বেশি চালাক। অ্যাকাউন্ট বুকের কারণে তারা লিসুকে ছেড়ে দেয়। শাওচান এরপর তাদের দুজনকে বকতে থাকে, তোমরা এখন অনেক চালাক হয়ে গিয়েছো। একজন এখানে ডিটেকটিভ হয়ে আছে আর আরেকজন রাজকুমারের কাজের লোক। তোমরা বাড়িতে আসো, আমি ভালো করে তোমাদের সবকিছু বুঝিয়ে দেব। মুইয়ান বলে, আমি একজন অফিসার হতে চাই। তবে শাওচান বলে, রেডি থেকো, কালকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। মুইয়ানের এটাতে মন খারাপ হয়ে যায়, তাই ও যাওয়ার আগে জ্যানকে কিছু একটা গিফট দিতে চায়। এজন্য সে একটা মাটির বিড়াল বানায়। রাজকুমার এসে বলে, তুমি এই বিড়াল কার জন্য বানাচ্ছ? মুইয়ান জ্যানের কথা বলতে রাজকুমার পুতুলটা নিয়ে নেয় আর বলে, পুতুলটা দেখতে ভালো নয়, জ্যানের এটা পছন্দ হবে না, তাই আমি আমার কাছে রেখে দিচ্ছি। মুইয়ান পুতুল নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে। তখন তার জ্যানের সাথে দেখা হয়। মুইয়ান বলে, আমি কালকে এখান থেকে চলে যাব, তবে যাবার আগে তোমাকে একটা গিফট দেব, যাতে তুমি গিফটটা দেখে আমার কথা মনে করো। জ্যান বলে, তোমার বলা লাগবে না, কারণ আমি তোমাকে অনেক মিস করব। রাতের বেলা তারা ফেস্টিভ্যালে আসে। এখানে জ্যান বলে, আমি সত্যি বলছি, তোমাকে আমি অনেক মিস করব। তার কথা শুনে বোঝা যাচ্ছে সে মুইয়ানকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু অন্যদিকে রাজকুমার বলে, তুমি চলে যাবে, তার জন্য জ্যানের জন্য গিফট বানিয়েছো, কিন্তু আমার জন্য কিছুই বানালে না। এরপর আমরা শাওচানকে দেখি। ইংইউ আর সে এখনো ফেস্টিভ্যালে যায়নি। ইংইউ তার বাবার ব্যাপারে কথা বলছিল। তখন সেখানে জ্যাংয়ের লোকেরা চলে আসে শাওচানকে মারার জন্য। তবে শাওচান এদেরকে এক আঘাতেই মেরে ফেলে। ঠিক একই সময় এদের উপরও হামলা করা হয়। ফিরে আসার পর তারা এই বিষয়ে কথা বলছিল। তখন একজন সৈন্য এসে খবর দেয় মিনিস্টার জ্যাংয়ের আগুনে পুড়ে যাওয়াতে মৃত্যু হয়েছে। এ কথায় তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করে এসব কিভাবে হলো। মিনিস্টারের মৃত্যুতে শহরে কারফিউ জারি করা হয়। এরা তিনজন এক টেবিলে বসে খাবার খাচ্ছিল। শাওচান বলে, সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। লিসু মুইয়ানকে বলে, তুমি এত খুশি কেন হচ্ছ, জ্যানের জন্য নাকি? মুইয়ান বলে, তুমি কিসব বলছো? লিসুর লজ্জা বলতে কিছুই নেই, তাই সে তার বড় ভাইয়ের সামনে বলে, আমি সত্যি কথা বলছি, এখানে তুমি থাকলে তুমি জ্যানকে আরো কাছ থেকে দেখতে পারবে, তাই তোমার এত খুশি লাগছে। মুইয়ান এখানে থাকতে না পেরে জ্যানের কাছে চলে যায়, যে মিনিস্টার জ্যাংয়ের লাশ দেখতে এসেছিল। তবে সে তেমন কিছু খুঁজে পায় না। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয়, যে কিনা সাধারণ মানুষের সামনে এমন ভাব করছিল যেন সে নিজের বাবার মৃত্যুতে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তবে রুমে আসার পর সে বলতে থাকে, ওই বুড়োটা মারা গিয়েছে, ভালোই হয়েছে, এখন তার টাকাগুলো সবগুলো আমি পাবো। এই সমস্ত টাকাগুলো নিয়ে সে এখান থেকে চলে যাবে। পরদিন জ্যান আর মুইয়ান শ্যানচ্যানের কাছে আসে আর তাকে কিছু একটা ভেবে জিজ্ঞেস করে, মিনিস্টার জ্যাংকে কি সে মেরেছে? শ্যানচ্যান বলে, হ্যাঁ। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মিনিস্টার জ্যাং তার কাছে গিয়েছিল আর বলেছিল তার একটা কাজ করে দিতে। শ্যানচ্যান জানতো জ্যাং তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাবে, তাই সে সাথে সাথে তাকে মানা করে দেয়। কিন্তু জ্যাং বলে, আমি শুনেছি তোমার বোন নাকি ছোট ভাইকে বাঁচানোর জন্য হাইফ্যাংয়ে গিয়েছে, তাই আমার মনে হয় তোমার বোনের আমার খেয়াল রাখা উচিত। এক কথায় সে সরাসরি শাওচানকে হুমকি দিচ্ছিল।
বর্তমানে শাওচেন আলাদাভাবে জ্যানকে বলে, আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো, কিন্তু সে এখন অনেক বেশি ছোট, তার এতটা বুদ্ধি হয়নি যে সে সবকিছু সামলাবে। তাই আমি চাই মুইয়ানকে আমার সাথে গ্রামে নিয়ে যেতে, যাতে আমি তাকে ভালোভাবে রাখতে পারি। তার কথা শুনে জ্যান বুঝতে পারে আর ভাবে সে তো সত্যি কথাই বলছে, কারণ মুইয়ান যদি এখানে থাকে তাহলে কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবে। অন্যদিকে আমরা রাজকুমার আর লিসুকে দেখতে পাই, যারা একটা হোটেলে বসে মজা করছিল। তখন তারা হঠাৎ সেখানে একটা সিক্রেট রুম দেখে, যেখানে ফ্যাং তার বাবার সমস্ত কালো টাকা লুকিয়ে রেখেছে। এখানে এই কথা চিপকে গিয়ে তারা বলে দেয়। তখন ইঙ্গিও আসে আর সে সারেন্ডার করতে। সে বলে, আমি জ্যাংকে মেরে ফেলেছি, কারণ সে আমার বাবাকে মেরেছিল। তখন শাওচেন এসে বলে, তাকে আমি মেরেছি, কারণ মিনিস্টার জ্যাং আমাকে হুমকি দিয়েছিল, আর এরপর সে আমাদের 4 জনের উপর হামলা করেছে। তাই আমি তার উপর অনেক রেগে গিয়েছি আর তাকে মেরে ফেলেছিলাম। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাওচেন চলে যাওয়ার পর ইঙ্গি ওখানে আসে। সে তখন মিনিস্টার জ্যাং এর লাশটা জ্বালিয়ে দিয়েছিল, যাতে তলোয়ারের চিহ্ন দেখা না যায়। চিপ বলে, একজন খুন করেছে আর একজন তা লুকানোর চেষ্টা করেছে, তাই তাদের দুজনেরই শাস্তি হবে। পরদিন তাদের দুজনকে এ দেশ ছেড়ে চলে যাওয়ার শাস্তি দেওয়া হয়। শাওচেন যাওয়ার আগে জ্যানকে বলে, আমার বোনের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে আমরা লুসিকে দেখি, সে আবারও সেই রুমে গিয়েছিল, আর সে জানতে পারে মিনিস্টার জ্যাংকে তার ছেলে নিজে প্রথমে মেরেছিল। শাওচেনের যাওয়ার পর মুইয়ান আবারও ডিটেকটিভের কাজ শুরু করে দেয়। সে জ্যানের জন্য মিস লিয়ের থেকে খাবার বানানো শিখে। মুইয়ান জ্যানের জন্য একটা ডিশ রেডি করে আনে, কিন্তু হঠাৎ করে সেখানে রাজকুমার চলে আসে, আর সে বলে মুইয়ান প্রথমবার রান্না করেছে, তাই সে এটা টেস্ট করবে। জ্যান জেলাস হয়ে বলে, মুইয়ান স্পেশালি তার জন্য রান্না করেছে, তাই এটা সে টেস্ট করবে। এদের কেউই পিছু হাঁটবে না, তাই তারা দুজনে এভাবে খেতে থাকে। এরপর তারা প্রত্যেককে সম্পূর্ণ প্ল্যান করে ফ্যাংকে ধরার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হয় না, কারণ ফ্যাং টাকাগুলো অন্য কোথাও লুকিয়ে রেখেছিল। লড়াইয়ের এক পর্যায়ে লিসু ওকে ধরতে আসে। নিজেকে বাঁচাতে ফ্যাং তখন লিসুর দিকে একটা পয়জনের সুদ ছুঁড়ে দেয়, যার জন্য লিসু বেশিক্ষণ বাঁচতে পারে না, আর সে পয়জনের কারণে সে সেখানেই মারা যায়। তখন জ্যাং ফ্যাংকে ধরে ফেলে। জ্যান মুইয়ানের কাছে আসলে সে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি আমার ভাইয়ের সাথে কিছুক্ষণ একা থাকবো। তার কথা শুনে প্রত্যেকে ওখান থেকে চলে যায়। তার যাওয়ার পর মুইয়ান তার ভাইকে ধরে কান্না করতে থাকে। এরপর সে তার শেষকৃত্যের জন্য তাকে কাঁধে করে শহরে নিয়ে যায়, আর কাজ শেষ করার পর সে আবারও ফিরে আসে। এরপর আমাদের ফ্যাংকে দেখানো হয় যে জেলের ভিতর অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে, আর মিস লি যখন তাকে খাবার দিতে আসে তখন সে তাকে হোস্টেস বানিয়ে নেয়। ফ্যাং এখান থেকে বের হওয়ার জন্য এসব কিছু করছিল, তবে তখন সেখানে জ্যান চলে আসে। সে মিস লিকে ছাড়তে চায় না। জ্যান তার কাছে আসলে ফ্যাং এতটাই ভয় পেয়ে যায় যে সে মিস লিকে মেরেই ফেলে। এটা দেখে জ্যানের ফ্যাংয়ের উপর অনেক বেশি রাগ হয়, আর তাই সেও ফ্যাংকে মেরে ফেলে মিস লি এর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তখন আমাদের জিনের অতীতের দৃশ্য দেখানো হয়, যে মার্শাল আর্টে অনেক পারদর্শী ছিল। সে সবসময় গরিব লোকেদেরকে সাহায্য করত। একবার সে একটা পরিবারকে সাহায্য করে, কারণ সেই গ্রামের একটা সেক্টর লোকেরা তাদেরকে ধরে নিয়ে মেরে ফেলছিল। তবে জ্যান এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু জ্যান কিছুদিন পর আবারও সেই গ্রামে ফিরে আসে, আর সে দেখে সেই পরিবার সহ পুরো গ্রামের লোকেদেরকে সেই সেক্টরের লোকেরা মেরে ফেলেছিল। এসব কিছু দেখে জ্যান এতটাই বেশি কষ্ট পায় যে সে ওই সেক্টরের একটা লোককেও ছাড়েনি। পরদিন চিপ এদের দুজনকে ডেকে বলে, এ রাজ্যের রাজকুমারী প্যালেস থেকে পালিয়ে গিয়েছে, কারণ তার বিয়ে অন্য এক দেশের রাজকুমারের সাথে ঠিক হয়েছিল। চিপ এদের দুজনকে এই রাজকুমারীকে খুঁজে আনতে বলে, কারণ যদি রাজকুমারীর সাথে বিয়ে না হয় তাহলে দুটো রাজ্যের মধ্যে শান্তি চুক্তি আর থাকবে না। এরপর তারা দুজনে রাজকুমারের কাছে যায়। রাজকুমার বলে তার বোন অনেক বেশি দুষ্ট, সে সবসময় তার প্যালেস থেকে পালিয়ে যায়। অনেকে বলে সে নাকি জ্যানকে পছন্দ করে, যার জন্য সে বিয়েটা করতে চায় না। রাজকুমারী জ্যানকে পছন্দ করে এটা শুনে মুইয়ানের অনেক জেলাস হয়। এরপর তারা রাজকুমারীর ঘরে যায়, যেখানে তারা রাজকুমারীকে পেয়ে যায়, আর তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে নিজের প্যালেসে ফিরে যায়, কিন্তু সে তো প্যালেসে যাবে না। রাজকুমারী তখন জ্যানের কাছে গিয়ে তার হাত ধরে বলে, আমি সবসময় তার কাছে থাকতে চাই। হাত ধরেছে দেখে মুইয়ান জেলাস হয়ে তার হাত ছাড়িয়ে নেয়। রাজকুমারী বলে, আমি তো তার সাথে থাকতে চাই। তবে মুইয়ান বলে, তোমার এটা করা একদমই উচিত নয়। এটা বলে দুজনে জ্যানকে ধরে টানাটানি করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত মুইয়ান জ্যানকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। মুইয়ান জ্যানকে ভুল বুঝে তার উপর নিজে সমস্ত রাগ ছেড়ে ওখান থেকে চলে যায়। এরপর রাজকুমারী প্যালেসে ফিরে আসে, আর রাজার কাছে গিয়ে বলে, যদি আমাকে অন্য দেশে পাঠানো হয় তাহলে আমার বডিগার্ড হিসেবে যেন জ্যানকে পাঠানো হয়। তার কথা শুনে জ্যান পুরোপুরি অবাক হয়ে যায়। রাজকুমারী অনেক জেদ করছিল, তাই রাজাও তার কথা মেনে নেয়। রাজা জ্যানকে এই কথা জিজ্ঞেস করলে জ্যান রাজাকে মানা করতে পারে না।
ওখান থেকে ফিরে আসার পর জেন একটু চিন্তিত ছিল, কারণ মুইয়ান তার উপর এখনো রেগে আছে। তাও সে সাহস করে তাকে বলে দেয়। মুইয়ান বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে রাজকুমারীর পার্সোনাল মেড বানিয়ে দাও, তাহলে আমরা একসাথে থাকতে পারবো। জেন তাকে এটা করতে নিষেধ করে আর বলে ওখানে অনেক বেশি বিপদ আছে, তুমি যেতে পারবে না। কিন্তু মুইয়ান তাকে অনেকগুলো উপায় বলতে থাকে, যে করে হোক তাকে তার সাথে থাকতে হবে। তাই জেন তখন কোনো উপায় না পেয়ে তার সাথে রুডভাবে কথা বলে আর ওখান থেকে চলে যায়। মুইয়ানের রাজকুমারের সাথে দেখা হলে সে তাকে সব কথা খুলে বলে। রাজকুমার তখন নিজে নিজে ভাবতে থাকে, আমি একজন রাজকুমার হয়েও ওকে সবকিছু দিতে পারবো, কিন্তু তাও সে আমাকে পছন্দ না করে অন্য দেশে যাওয়া একজন অফিসারের পিছনে পড়ে আছে। রাজকুমার এরপর রাজার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে যেন তাকেও পাঠানো হয় অন্য রাজ্যে। রাজা প্রথমে না মানলেও পরে রাজি হয়ে যায়। রাজকুমারের সাথে মুইয়ানও চলে যায়। মুইয়ান অন্য দেশে এসেছিল শুধুমাত্র জেনের জন্য। জেন এটা জানার পর সে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এই রাজ্যে এসে ঘটে আরেকটা ঘটনা। এখানে আসার পরেই রাজকুমারী আবারও এখানকার প্যালেস থেকে পালানোর চেষ্টা করেছে, আর তাকে এখনো কেউ খুঁজে পায়নি, কারণ সে নিজের ড্রেস চেঞ্জ করেছে। রাজকুমারী তখন খেয়াল করে ওখানকার একজন বৃদ্ধ লোককে কিছু ছেলে বুলি করছিল, তাই সে লোকগুলোর সাথে ঝগড়া করতে থাকে। লোকগুলো বলে, তুমি একটা মেয়ে হয়ে আমাদের সাথে ঝগড়া করতে এসেছো। এটা বলে লোকগুলো তার উপর হাসতে থাকে। তখন এখানে এ রাজ্যের ক্রাউন প্রিন্স চলে আসে, আর তার সাথে রাজকুমারীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু রাজকুমারী তাকে চিনতে পারে না। ক্রাউন প্রিন্স তখন সে বৃদ্ধ লোককে সাহায্য করে। যদি এই রাজকুমারের কথা বলা হয় তাহলে সে মূলত এখানে তার প্রেমিকাকে খোঁজার জন্য এসেছিল। রাজকুমারের বিয়ের কথা শুনে তার প্রেমিকা কোথাও চলে গিয়েছে। অন্যদিকে এরা রাজকুমারীকে খুঁজে পেয়ে যায়। লিং লিং তার বোনকে বকা দিতে থাকে আর বলে, তুমি কেন এখান থেকে পালালে? রাজকুমারী বলে, তাকে সবসময় অন্যদের অর্ডার মেনে নিতে হচ্ছে, তার কোনো স্বাধীনতা নেই। আমি তাকেই বিয়ে করতে যাচ্ছি যাকে কিনা আমি কখনো দেখিনি আর তাকে ভালোবাসি না, অথচ তার সাথে সারা জীবন কাটাতে হবে। আমি একজন সাধারণ মেয়ের মতো জীবন কাটাতে চাই। তার এসব কথা শুনে তাদের দুজনের অনেক খারাপ লাগে। রাজকুমার তার বোনকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, যা হবার আমি পরে দেখে নেব। কিন্তু তখনই জেন এসে বলে, রাজকুমারী কোথাও যেতে পারবে না। যদি এখান থেকে চলে যায় তাহলে অন্য দেশের অপমান হবে। যাই হোক, এরপর তারা সবাই রাজমহলে পৌঁছে যায়। এখানে মাস্ক পরা একটা ছেলে, যে ইম্পেরিয়াল গার্ডদের হেড, এসে তাদেরকে রিসিভ করতে আসে। এরপর তারা সবাই প্যালেসের ভিতরে যায়। এখানে আমরা রানীকেও দেখতে পাই। জেন এখানে আসার পর থেকে মাস্ক পরা গার্ডকে দেখিয়ে যাচ্ছিল। তখন এখানে ক্রাউন প্রিন্স আসে, যাকে দেখে রাজকুমারী চিনতে পারে আর ভাবছিল তাহলে এ হচ্ছে সেই রাজকুমার যে কিনা তার প্রেমিকাকে খোঁজার জন্য ওখানে গিয়েছিল। এখানে আমরা ক্রাউন প্রিন্সের প্রেমিকাকেও দেখতে পাই, যে কিনা একজন মন্ত্রীর মেয়ে। সে রাজকুমারীকে দেখে অনেক অপমান করে। রাজকুমারী এসব কিছু সহ্য করতে পারে না আর বলে, আমি তোমাকে বিয়ে করব না, কারণ তুমি প্রথম থেকেই আমাকে এতটা অপমান করছো আর তুমি অন্য একজনকে ভালোবাসো। কিন্তু ক্রাউন প্রিন্স বলে, তোমাকে এই বিয়েটা করতেই হবে, কারণ এই দুদেশে শান্তি চুক্তি না হলে থাকবে না। অনুষ্ঠান শেষে তারা বেরিয়ে আসে। এখানে রাজকুমারীর মন খারাপ ছিল। সে জেনের সাথে কথা বলে আর তার কথা শুনে জেনের অনেক খারাপ লাগে, কারণ সে চাইলেও রাজকুমারীকে সাহায্য করতে পারবে না। এর কিছুদিন পরে ক্রাউন প্রিন্সের মা মারা যায়। ক্রাউন প্রিন্স জানতো এখানে তার মাকে তার আঙ্কেল মেরেছে, কিন্তু সে প্রমাণের অভাবে কিছু করতে পারে না। রানীর শেষকৃত্য শেষ করার পর ক্রাউন প্রিন্স রাজকুমারীকে বলে, আমি চাই আমাদের বিয়েটা 1 বছর পরে হোক। এটা শুনে রাজকুমারী খুশি হয়ে যায়, আর এতে করে প্রিন্স নিজেও খুশি হয়ে যায়, কারণ সেই সব ইচ্ছে করে করেছে যাতে তাকে রাজকুমারীকে বিয়ে করতে না হয়। এরপর আমরা সে মাস্ক পরা লোকটাকে দেখি, যে কিনা জেনকে দেখা করতে বলেছিল। তখন আমরা জানতে পারি এ হচ্ছে কাইফেং শহরের একজন স্পাই, যে 10 বছর ধরে এ রাজ্যে আছে। তার নাম হচ্ছে চুজুই। সুজুই বলে, 10 বছর ধরে এই রাজ্য আমাদের রাজ্যের সাথে সবসময় অন্যায় করে এসেছে। এখানে আমরা আরো জানতে পারি এ হচ্ছে মুইয়েনের 5 নম্বর ভাই, যে কিনা যুদ্ধের সময় মারা গিয়েছিল। সবাই এটাই জানে, কিন্তু সে একজন স্পাই হওয়ার কারণে নিজেকে মৃত বানিয়ে এ রাজ্য থেকে চলে এসেছিল। সুজুই বলে, প্রিন্সকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কারণ সে অনেক ভালো, কিন্তু তার আঙ্কেল অনেক বেশি খারাপ, তার থেকে তোমার দূরে থাকতে হবে। সে আমাদের রাজ্যে কয়েকজন স্পাই পাঠিয়েছিল। আমি এটাও শুনেছি সে নাকি রাজ্যের কিছু মন্ত্রীদের সাথে মিলে কোনো কিছু প্ল্যান করছে। জেন বলে, আমি এসব কিছু জানি, কারণ এখানে আসার সময় রাজা আমাকে সবকিছু বলে দিয়েছে। রাজা এটাও বলেছে আমি যেন তোমাকে এখান থেকে সুরক্ষিতভাবে নিয়ে যাই, কারণ এই মুহূর্তে আমার মিশন হচ্ছে এটাই। সুজুই বলে, কিন্তু রাজ্যে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। তখন আমাদের তার চেহারা দেখানো হয়। পরদিন আমরা এদের দুজনকে দেখি, যারা এখানে কাপড় কিনতে এসেছিল, কেননা এখন থেকে তাদেরকে এ রাজ্যে থাকতে হবে। মুইয়ানের সাথে তখন রাজকুমার জিওর দেখা হয়, যার চরিত্র একদমই ভালো ছিল না।
তখন রাজকুমারী এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারপরও এই জাও মুইয়ানের পিছু ছাড়ে না। সে রাতের বেলায় তাকে তার রুমে ডেকে আনে আর তার সাথে জোরজবস্তি করতে চায়। জাওয়ের কিছু করার আগে সেখানে জ্যান চলে আসে। জ্যান শাওকে দূরে ধাক্কা দেয় আর মুইয়ানের কাছে এসে বলে সে ঠিক আছে কিনা। এরপর সে তাকে শাস্তি দেওয়ার জন্য তার একটি চোখ নষ্ট করে দেয় আর বলে তুমি তো তাকে দেখতে চেয়েছিলে, এবার ভালো করে দেখো। এরপর সে মুইয়ানকে নিয়ে বাহিরে চলে আসে। মুইয়ান জ্যানকে বলে আমি জানতাম ওই ছেলেটা খারাপ, কিন্তু তারপর আমি ভাবিনি সে এমন কিছু করবে। জ্যান নিজেও তাকে সরি বলে আর বলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, এজন্য আমি দুঃখিত, কিন্তু এর পরের বার আমি তোমাকে হার্ট হতে দেব না। তাদেরকে দূর থেকে তখন সুজুই দেখতে পায় আর সে বুঝতে পারে তারা দুজনেই একে অপরকে পছন্দ করে। পরদিন রাজকুমারের আঙ্কেল শাওর ব্যাপারে জানতে পারে। সে তখন সুজুইকে অর্ডার দেয় জ্যানকে মেরে ফেলার জন্য, কারণ আঙ্কেলের কাছে জ্যানকে এতটা সুবিধার মনে হয় না। সুজুইয়ের কাছে কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে জ্যানের উপর অ্যাটাক করে, না হলে আঙ্কেল তার উপর সন্দেহ করবে। সুজুই লড়াই করার সময় জ্যানকে ছোটখাটো আঘাত দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর তার সাথে থাকা লোকেদেরকে বলে আঙ্কেলকে গিয়ে বলে দিতে তারা জ্যানকে মেরে ফেলেছে। লোকটা চলে যাওয়ার পর সুজুই নিচে অনেকগুলো লোক নিয়ে তাকে রেস্কিউ করে নিয়ে আসে। সুজুই এরপর প্রত্যেকের সামনে নিজের পরিচয়টা বলে দেয়। সুজুই এটাও বলে আমি এখানে একজন স্পাই হয়ে এসেছি, তাই প্রত্যেকের থেকে আমি প্রথমে নিজের পরিচয় লুকিয়েছি। এখানে মুইয়ান তার ভাইকে দেখে অবাক হয়, কিন্তু পরে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছোট ভাই মারা গেলেও 5 নাম্বারটা এখনো বেঁচে আছে। সুজুই এরপর নিজের ফেস প্রত্যেককে দেখায়। সে তখন রাজকুমারের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে রাজকুমারী লজ্জা পেতে থাকে। সবাই চলে যাওয়ার পর মুইয়ান অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা এখানে এসেছে কিছুদিন হলো আর এর মধ্যে জ্যানের এই অবস্থা। সে তাকে বিয়ের জন্য জোর করতে থাকে। জ্যান প্রথমে না করলেও পরে সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর সে সুজুইয়ের কাছে আসে আর তাকে বিয়ের জন্য পারমিশন দিতে বলে। সুজুই বলে ছেলেটা যদি তোমার মতো হয় তাহলে আমি মানা কিভাবে করতে পারি। তোমাদের বিয়েতে আমি আমার বাবার দায়িত্ব পালন করব, কারণ এখানে আমার বাবা এখন নেই। এরপর আমরা দেখতে পাই কিছুদিন পর এদের দুজনের বিয়ে হয়ে যায়, কিন্তু ওয়েডিং নাইটে এরা দুজনে একে অপরকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। তারা তখন বাহির থেকে কিছু শব্দ শুনতে পায়। আসলে বাহিরে প্রত্যেকে ছিল যারা কিনা কান পেতে এদের কথা শুনছিল। তাই জ্যান প্রত্যেকটা মোমবাতি নিভিয়ে দেয় আর এরপর সে মুইয়ানকে কিস করে। পরদিন আমরা আঙ্কেলকে দেখি, যে জানতে পেরেছে জ্যান এখনো বেঁচে আছে, তাই সে জ্যানকে মারার জন্য আবারও চলে আসে। জ্যান তখন প্রত্যেককে বলে দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য, সে একাই প্রত্যেককে সামলাতে পারবে, কিন্তু সে এমনটা করতে পারে না। জ্যান লোকেদের সাথে না পেরে আঙ্কেলকে জিম্মি করে নেয়, কিন্তু তারপরও তারা রক্ষা হয় না, কারণ জ্যান এখানে মারা যায়। এরপর আমাদের 2 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মুইয়ানের জ্ঞান ফিরেছে। তার পাশে তখন শাওচ্যান আর ইঙ্গিও ছিল। এরা তিনজনে বর্তমানে সুজং শহরে আছে। যেহেতু এদের দুজনের মধ্যে কেউই মন্ত্রীকে প্রথমে মারেনি, তাই এদের দুজনকে আবারও সুজং শহরে আসার অনুমতি দেওয়া হয়। শাওচ্যান আর ইঙ্গিও বিয়ে করে ফেলেছে। তারা তখন মুইয়ানকে বলে এখানে তোমাকে রাজকুমার নিংনিং নিয়ে এসেছিল, আর যদি জ্যানের কথা বলা হয় তাহলে সে ওখানে মারা গিয়েছে। তার কথা শুনে মুইয়ান অনেক অবাক হয় আর বলে কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে, তাহলে সে এত তাড়াতাড়ি কিভাবে মরতে পারে। মুইয়ান তখন তার ভাইকে ধরে অনেক কান্না করতে থাকে। মুইয়ান এরপর আবারও কাইফেং শহরে চলে আসে। এখানে এসে মুইয়াং ভাবতে থাকে জ্যান তাকে কতটা কেয়ার করত, আর সে জ্যানের কথা ভাবছিল। এরপর সে অফিসে চলে আসে আর আবারও সে ডিটেকটিভ হিসেবে জয়েন করে নেয়। অন্যদিকে আমরা রাজকুমার নিংনিংকে দেখি, যে ক্যাপিটালে চলে এসেছিল আর তার বোন ওই দেশে রয়ে গিয়েছে। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মুইয়ান অনেক বেশি ম্যাচিউরড হয়ে গিয়েছিল। তার কাজকর্ম দেখে সম্পূর্ণ বুঝে যাচ্ছিল সে জ্যানের মতো দিন দিন হয়ে যাচ্ছে। সে প্রত্যেকটা কেস এখন মনোযোগ দিয়ে সলভ করে, এমনকি সে এখন লাশ দেখলেও ভয় পায় না। রাজকুমার তার সাথে দেখা করতে আসলে সে অনেক অবাক হয়, কারণ সে মুইয়ানের এতটা পরিবর্তন কখনো দেখেনি। তারা এরপর একটা হোটেলে আসে। নিংনিং তাকে বলে 1 বছর হয়ে গিয়েছে, এখন রাজকুমারীর বিয়ে হতে চলেছে, তাই আমাদের উচিত ওই দেশে যাওয়া। কিন্তু মুইয়ান তাকে না করে দেয়। নিংনিং বলে জ্যান মারা গিয়েছে, এজন্যই তুমি ওখানে যেতে চাচ্ছ না, কিন্তু তুমি ওখানে গেলে জ্যান অনেক খুশি হবে। সে মুইয়ানকে মানিয়ে নেয়। এরপর তারা ওই দেশে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। মাঝপথে তাদের সাথে সুজুই দেখা করতে আসে। তবে রাজকুমার নিংনিং তাকে দেখে অনেক অবাক হয়, কারণ সে এখানে অন্য কেউ আসার অপেক্ষা করছিল। মুইয়ান তার ভাইকে দেখে খুশি হয়ে যায়, কারণ সে বরাবর 1 বছর পর তার ভাইকে দেখতে পাচ্ছে। যাই হোক, এরপর তারা অবশেষে রাজমহলে চলে আসে। এখানে এসে রাজকুমারী যখন মুইয়ানকে দেখে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা সুজুইকে দেখি, যে অদ্ভুতভাবে মুইয়ানের দিকে তাকিয়েছিল। আসলে এটা সুজুই নয়, বরং এটা জ্যান, যে বেঁচে ছিল। ওই হামলাটা হওয়ার পর জ্যান তাকে বাঁচিয়েছিল, তাই সে জ্যানের জায়গায় এখানে ইনভেস্টিগেট করছে। আর এর জন্যই সুজুই তাদের সাথে মাঝ রাস্তায় দেখা করেছে।
যদি সুজুইয়ের কথা বলা হয় তাহলে এই 1 বছরে সে রাজকুমারের অনেক কাছাকাছি চলে আসে আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। রাতের বেলা আমরা মুইয়ানকে দেখি যে একা একা বসে ড্রিঙ্ক করছিল, কারণ তার জ্যানের কথা মনে পড়ছিল। জ্যান তখন তাকে নিতে আসে। মুইয়ান পড়ে যেতে চাইলে জ্যান তাকে ধরে ফেলে। মুইয়ান ভাবতে থাকে সুজুই আমাকে ঠিক জ্যানের মতো করে ধরেছে। তার একটু সন্দেহ হতে থাকে, যার জন্য সে পরদিন সকালে জ্যানকে গিয়ে বলে, আমি জানতে চাই তুমি কি আসলে সুজুই নাকি জ্যান, তাই তুমি তোমার মাস্কটা সরাও। কিন্তু তখনই তাদের উপর অ্যাটাক করা হয়, আর এই লোকগুলো ছিল আঙ্কেলের, কারণ আঙ্কেল জানতে পেরেছিল সুজুইয়ের জায়গায় এখানে জ্যান আছে। মুইয়ান তখন খেয়াল করে সুজুই ঠিক জ্যানের মতো করে ফাইট করছে। তখন সে পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে জ্যান এখনো বেঁচে আছে। লড়াই শেষ করার পর জ্যান তাকে সত্য কথা বলে দেয়, আর এটাও বলে সে কিভাবে বেঁচে এসেছে। তার কথা শুনে মুইয়ান তাকে কামড় দেয় আর তাকে বলে, তুমি একটুও জানো না এই 1টা বছর আমি কিভাবে সার্ভাইভ করেছি। আমি সবসময় তোমার কথা মনে করেছি। আমি চাই না এরপর থেকে তুমি আমাকে কোনো মিথ্যা কথা বলো। জ্যান তখন তাকে সরি বলে, আর এরপর তারা একে অপরকে কিস করে। এরপর আমরা আঙ্কেলকে দেখি যে কিনা এই দেশের মন্ত্রী ফ্যাংজির সাথে বসে আছে। ফ্যাং নিজের বাবার সে কালো টাকাগুলো নিয়ে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। আসলে সে কোনো টাকাই লুকায়নি, বরং এই ফ্যাংজির মন্ত্রীটাকে দিয়ে দিয়েছে। আর এই টাকাগুলো দিয়ে এই দুইজনে মিলে একটা আর্মি ফোর্স রেডি করছে, যাতে এরা নিজেদের আর্মি ফোর্স দিয়ে নিজেদের রাজাদেরকে সরিয়ে নিজেরা রাজা হতে পারে। আর জ্যান মূলত 1 বছর ধরে এই জিনিসটা ইনভেস্টিগেট করে আসছে। এরপর তারা প্রত্যেকে জানতে পারে আঙ্কেল ক্রাউন প্রিন্সের বিয়ের দিন কোনো একটা ঝামেলা করবে, যাতে দুই দেশের মধ্যে সে যুদ্ধ লাগাতে পারে। এরপর আমাদের বিয়ের একদিন আগের দৃশ্য দেখানো হয়। সুজুই বসে বসে ড্রিঙ্ক করছিল, তখন তার কাছে রাজকুমারী আসে। এরপর সে তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু সুজুই তাকে একেবারেই না করে দেয় আর বলে, তোমার আর আমার স্ট্যাটাস একেবারেই মিলে না। আমি একজন সাধারণ মানুষ আর তুমি একজন রাজকুমারী, আমি তোমাকে ডিজার্ভ করি না। তার থেকে এমন রিজেকশন শুনে রাজকুমারী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রাজকুমারী যাওয়ার পর সুজুই নিজেও অনেক কান্না করতে থাকে। আমাদের বিয়ের দিনের দৃশ্য দেখানো হয়। আঙ্কেলের উদ্দেশ্য ছিল বিয়ের দিন অ্যাটাক করার, কিন্তু জ্যান আর সুজুই মিলে এ সমস্ত কিছু ধরে ফেলে আর তারা এই অ্যাটাকটাকে আটকে দেয়। এখানে আমরা জানতে পারি রাজকুমারও তাদের সাথে মিলে আছে, কারণ ক্রাউন প্রিন্স নিজেও চাইছিল যেন তার আঙ্কেল ধরা পড়ুক। সে যখন এ সমস্ত কিছু প্রমাণ করতে পারে তখন সে নিজে তার আঙ্কেলকে অ্যারেস্ট করায়। আর বাকি রইল ফ্যাংজির কথা। ফ্যাংজিকে তারা ধরে নিজেদের দেশে নিয়ে যায়। রাজা যখন জানতে পারে নিজের দেশের মন্ত্রী অন্য দেশের সাথে হাত মিলিয়েছে তখন সেও তাকে অ্যারেস্ট করে নেয়। ক্রাউন প্রিন্স এখান থেকে যাওয়ার সময় সে বিয়েটা ভেঙে দেয়, কারণ তার আঙ্কেলের জন্য সে এই বিয়েটা করতে বাধ্য হয়েছিল। কিন্তু যেহেতু তার আঙ্কেল নেই তাই তাকে আর এই বিয়েটা করতে হবে না। এরপর আমাদের রাজকুমারীকে দেখানো হয় যে রাজার কাছে এসে রিকোয়েস্ট করে যেন তাকে একটা সাধারণ মেয়ে বানিয়ে দেওয়া হয়। সে রাজকুমারী হয়ে এরকম বন্দি জীবন কাটাতে চায় না। রাজা তখন তার এই উইশটা মেনে নেয়। ড্রামার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় রাজকুমারী আর সুজুইয়ের বিয়ের দৃশ্য। এখানে আমরা সুজুইকে দেখতে পাই যে অনেক বেশি নার্ভাস হচ্ছিল। সে বলছিল, আমি যখন অন্য দেশে স্পাই হয়ে যাচ্ছিলাম তখনও আমার কাছে এতটা ভয় লাগেনি। তার এতটাই বেশি ভয় লাগছিল যে সে বিয়ে থেকে পালাতে চাইছিল, কিন্তু শাওচান তাকে একটা লাথি মারে আর জোর জবরদস্তি তাকে তৈরি করে বিয়ের জন্য। এরপর এদের দুজনের বিয়ে হয়ে যায়। এখানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতে পাই, যেখানে ক্রাউন প্রিন্স আর তার প্রেমিকাও ছিল। বিয়ের পর জ্যান চিপের কাছে যায় আর তাকে বলে তাকে কিছুদিনের ছুটি দিতে, কারণ সে মুইয়ানের সাথে কিছু একা টাইম স্পেন্ড করতে চায়। চিপ তাকে 3 মাসের সময় দেয় আর বলে, তুমি সুজং সহ যাচ্ছ ঠিকই, কিন্তু আমি চাই না তুমি ওখানে তোমার ওয়াইফের সাথে থেকে যাও। এরপর তারা যাওয়ার আগে প্রত্যেককে বিদায় দিতে আসে আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। যদিও ড্রামাটা একটু সংক্ষিপ্ত ছিল, তারপরও পুরো কাহিনীটা আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকের ভালো লাগবে।